স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। ওই মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন আড়াইশো বেড। আমরা আড়াইশো বেড আসছি, শনিবেলা সিটি মেডিকেল নিয়ে গেছে, সিটি ইমেজিং সেন্টারে নিয়ে গেছে। দুইটা লোক আসছে হেলমেট পরা অবস্থায়, এসে তাকে ওখান থেকে খুব জবরদস্তি করে তুলে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যায়। ঘরটিতে প্রচুর মাদকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, বিশেষ করে ইয়াবা এবং দেশি মদের অনেক খালি বোতল পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে আমরা রক্তের দাগও দেখতে পাই এবং এটি গুলির খোসাও পাই। আমরা তখন কনফার্ম হয়ে যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং যারা এই ঘরের মধ্যে এসেছিল রাত্রে বা সকালে, ওরা ওদের নিজস্ব কোনো অন্তর্কোন্দলের কারণে ঘটনাটা ঘটেছে এবং কারা কারা এসেছিল আমরা মোটামুটি ফুটেজ পেয়েছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত শ্রমিক শক্তির সমন্বয়কারী মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার সকাল 9:30টায় খুলনা নগরীর আল আকসা মসজিদ রোডের একটি বাড়িতে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি করে। গুলি তার বাম কান ও কপালের পাশ দিয়ে চামড়া ছিঁড়ে যায়। সিটি স্ক্যান শেষে চিকিৎসকরা জানিয়েছেন গুলি তার মাথায় বিদ্ধ হয়নি। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড পিস্তলের গুলির খোসা ও বেশ কিছু আলামত উদ্ধার করেছে। রাজু হাওলাদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুলনা নগরীর সোনাডাঙ্গা আল আকসা মসজিদ রোডের এই বাড়িতে শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা গেছে মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি কান চেপে ধরে গলি থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তারা মসজিদ সরণির রাস্তায় গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 1 মাস আগে মোতালেব নির্মাণাধীন 3তলা বাড়ির 1তলা ভাড়া নেন। মূলত তিনি এখানে মাঝে মধ্যে এসে থাকতেন। তার বাড়ি নগরীর শেখপাড়া পল্লী মঙ্গল এলাকায়। এক অটোওয়ালা ফোন দিয়েছে, হাজব্যান্ডকে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন আড়াইশো বেড। আমরা আড়াইশো বেড আসছি, শনিবেলা সিটি মেডিকেল নিয়ে গেছে, সিটি ইমেজিং সেন্টারে নিয়ে গেছে। মোতালেবের গুলিবিদ্ধের খবরে এনসিপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। সকাল 11টার দিকে সার্জিক্যালের সামনে আসেন, আসার পরে উনি চা খান। ওখানে খাওয়ার পরে যখন উনি একা হয়ে যান হোটেলের সামনে, দুইটা লোক আসছে হেলমেট পরা অবস্থায়, এসে তাকে ওখান থেকে খুব জবরদস্তি করে তুলে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যায়। ওখানে মারধর করে, অনেক মারধর করার পরে এক পর্যায়ে তাকে গুলি করে। তাকে পত্রোধ করলো, কেন এই ঘটনা হয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে গভীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসার কথা বলেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাসহ বেশ কিছু আলামত উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায় খুব কাছ থেকে মোতালেবকে গুলি করা হয়েছে। গুলি তার বাম কানের নিচ দিয়ে চলে যায়। এসে দেখতে পাই যে ঘরটিতে প্রচুর মাদকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, বিশেষ করে ইয়াবা এবং দেশি মদের অনেক খালি বোতল পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে আমরা রক্তের দাগও দেখতে পাই এবং এটি গুলির খোসাও পাই। আমরা তখন কনফার্ম হয়ে যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং যারা এই ঘরের মধ্যে এসেছিল রাত্রে বা সকালে, ওরা ওদের নিজস্ব কোনো অন্তর্কোন্দলের কারণে ঘটনাটা ঘটেছে এবং কারা কারা এসেছিল আমরা মোটামুটি ফুটেজ পেয়েছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। কেন কি কারণে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কনক রহমান, ৭১। নির্বাচন এগিয়ে আসছে, জনগণ নিরাপদ পরিবেশ দেখতে চায়। শুধু ভোট কেন্দ্রের পরিবেশ নয়, সার্বিকভাবে নিরাপত্তা চায়। আর সেখানে রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা, প্রার্থীর উপর হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভিন্ন মতাদর্শী হলে তার উপরে হামলা, এসব সাধারণ মানুষের মনে গভীরভাবে নিরাপত্তাহীনতা তৈরি করারই কথা। আলাপে যাব এই সব কিছু নিয়েই। আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি নিরাপত্তার জায়গাটা নিয়ে কথা বলবো, তবে আমি আগে মনিরা শারমিনের একটু মন্তব্য নিয়ে নিতে চাই। এই হামলার প্রসঙ্গে আপনি, আপনার দল কি বলছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা।
দেখেন, স্বাভাবিকভাবেই এই সময়টা আমরা খুবই সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখছি যে মানে যখনই আসলে এই মানে আমাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় একটু মুভ করা শুরু করছে, বা যখনই আসলে এই নির্বাচন কেন্দ্রিক জায়গাতে আমরা যাচ্ছি, সেইখানেই কিন্তু আমরা দেখছি যে এই ধরনের একটা পরিস্থিতি এবং একটা ভীতিকর পরিস্থিতি সঞ্চার হচ্ছে। আম, এটি আসলে কারোর ব্যক্তিগত কোন্দল কিনা, সেটি একটা প্রশ্ন আছে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সময়টি এই ধরনের সিচুয়েশন আমাদের সামনে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটি বড় ধরনের একটা দাগ কাটছে যে সত্যিকার অর্থেই আমরা আসলে নিরাপদ, কতটা নিরাপদ শুধুমাত্র আমরা আসলে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত শুধু তারাই কতটা নিরাপদ, বা তাদেরই আসলে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা কতটা নিশ্চিত করা হচ্ছে, শুধু সেটাই না, সাধারণ মানুষ আসলে এক ধরনের ভয়ভীতির মধ্যে আছে, কারণ তারাই তো সত্যিকার অর্থে এই নির্বাচন বলেন এটির সবচেয়ে বড় নিয়ামক, তারাই তো আসলে ভোট কেন্দ্রে যাবেন। তো সেই জায়গা থেকে এই ধরনের পরিস্থিতি তাদের মনের মধ্যে খুবই শঙ্কার সৃষ্টি করছে। সবাই আসলে ভীত সন্ত্রস্ত তাদের জীবন নিয়ে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা প্রার্থী হিসেবে আমাদের ঘোষণা করা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে আমাদের বলা হচ্ছে যে আমাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে আমাদের গানম্যান সরবরাহ করা হবে বা আমাদের সেই ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কারা দিবে? তাদের কি আসলে গানম্যান দিয়ে আমাদের সরকার কুলোতে পারবে? এটি একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটিকে ধরেই আমি মোহাম্মদ আশরাফুজ্জামানের কাছে আসতে চাই। একদিকে নির্বাচন নিয়ে যারা কাজ করছেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য সহযোগী যারা, তারা বলছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হবে, জনমনে ভয়ভীতি কমে যাবে। আবার একই সাথে রাষ্ট্র গানম্যান দিচ্ছে, নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে ভয় আছে বলেই। তো কিভাবে বিশ্লেষণ করবেন এই পরিস্থিতিকে? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এবারের ভোটের যে শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে সেটা এমন একটা প্রেক্ষাপটে আমার মনে হয়, আমি যতটুকু আলামতে বুঝতে পারি, যে সরকার বোধহয় পরিস্থিতিটা আরো স্থিতিশীল করার জন্য আর একটু সময় নিতে চাচ্ছিলেন, কিন্তু একটা বড় দলের অনড় অবস্থানের কারণে এইটা করতে হয়েছে। এবং সরকার বা আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনি দেখেন একটা দলের আভ্যন্তরীণ কন্দলের ফলে প্রায় 200-র মতো লোক নিহত হয়েছে। এটা কিন্তু প্রতিপক্ষ করে নাই, দলের মধ্যে অন্তর্দলীয় কন্দল। তো সেইটাকে যদি আপনি একটা পরিমাপক ধরেন, এটা যখন নির্বাচনের মাঠে বিরোধী দলের সাথে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হবে, তখন কি হওয়ার সম্ভাবনা আছে? এই দলের নমিনেশন, আধিপত্য, তারপরে দলের পজিশন, এইগুলোর জন্য এতগুলো হতাহত হয়েছে। তো কাজেই সবকিছু এইটা একটা বড় প্রশ্ন সামনে এসে যায়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, আপনি পুলিশের কথা ধরেন, আমার কাছে কেন যেন মনে হয়, একটু ছোট্ট সম্পর্ক তথ্য দিই। আমি কয়েকটা নির্বাচনের স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে এবং দায়িত্ব পালনের সুবাদে। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা বড় ধরনের সমন্বয় থাকে, কিন্তু এখানে আমাদের পুলিশ, যেটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, তারা এখনো সুসংগঠিত হয়েছে বলে আমার মনে হয়নি। তারা এখনো অবিন্যস্ত আছে। তো এই প্রেক্ষাপটে আরেকটা বড়, যেটা এর আগে নির্বাচনগুলোতে হয়েছে বলে আমার মনে পড়ে না, আমি দেখিনি, সেটা হচ্ছে এবার ভারত বিরোধী একটা শক্ত মনোভাব বাংলাদেশে মনে হচ্ছে। তো আবার তার সাথে যারা বিতাড়িত দল আওয়ামী লীগ, তারা ওই ভারতের সাথে এবং তারা এক হয়ে গেছে। এবং আপনি কয়েকদিন পরপরই বিভিন্ন পর্যায়ের নেতা এবং সর্বোচ্চ নেতা শেখ হাসিনা সহ ওনারা যেভাবে কথা বলছেন যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয়, এই সার্বিক ম্যাক্রো লেভেলের প্রেক্ষাপটে আমার কাছে আগামী দিনগুলো আর ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটা হচ্ছে, ভোটের দিনে যাওয়ার আগে প্রার্থীদেরকে তো জনসংযোগ করতে হয়,
জনগণের সাথে মিশতে হয়। এবং এই যে হাদির যে ঘটনাটা দেখেন, পুরাটা আপনি যদি সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন যে ছেলেটা কয়েকদিন তার সাথে কিন্তু বেশ কয়েকটা মিটিং করছে কয়েক জায়গায়। এখন হাদির পক্ষে তো শহীদ হাদির পক্ষে তো সম্ভব না ওর ভিতরে মনের ভিতরে কি আছে বা তাকে কে প্ল্যান করেছে। এই যে এনসিপি নেত্রী যিনি কথা বললেন, আমার কাছে আজকেও খুলনাতে একটা ঘটনা ঘটেছে। তো এই মানে এই প্রার্থী জনগণের কাছে যাবে, এখন সেই জায়গায় প্রার্থী নিরাপদ না, তাহলে জনগণও নিরাপদ না। এখন প্রার্থীগুলো জনগণের সদিচ্ছা সহযোগিতার উপর নির্ভর করে। তো আপনি দেখেন একটা বড় সেগমেন্ট, একটা বিদেশি শক্তি প্লাস হচ্ছে পলাতক শক্তি, তারা একসাথে জোট বেঁধেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই জন্য এবারের ভোটের ক্ষেত্রে বা ভোটের আগ দিয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়াদি বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এমনি তো আমাদের আরেকটা জিনিস আছে যে আমরা সবাই মনে করি যে আমি জিতবো, আমাকে জিততে হবে, অর্থাৎ ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের রায়কে মেনে নেওয়ার কালচারটা আমাদের এখানে প্রায় অনুপস্থিত। সো এইটা আবার আরেকটা মাত্রা যোগ করেছে এবং এই বহু মাত্রার কারণে এবারের ভোটের পরিস্থিতিটা বা নিরাপত্তা ঝুঁকিটা অন্য যে কোনো সময় থেকে বেশি। জি, ধন্যবাদ। মনিরা শারমিন, আমরা নিরাপত্তা প্রশ্নে আলোচনা করছি এবং সেখানে যে প্রসঙ্গটি আমি তুলেছিলাম, গানম্যান দেওয়া, প্রার্থীরা গানম্যান পাচ্ছেন, এটা কি কোনোভাবে আসলে প্রার্থীদেরকে স্বস্তি দিচ্ছে নাকি এটা আরো বেশি আশঙ্কার জায়গা তৈরি করছে যে গানম্যান নেওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হলো? এটাই আসলে আমরা যখন দেখলাম যে শহীদ ওসমান হাদি ওনার যে গুলিবিদ্ধ হবার ঘটনার পরে কিন্তু আসলে আমরা যারা প্রার্থী আছি আমাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আমরা ইভেন আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি এখনো আমার নির্বাচনী এলাকায় আছি এবং হাদি গুলিবিদ্ধ যেদিন হলেন তার পর দিনই কিন্তু আমি চলে গেছি আমার মানে যেহেতু আমার সহযোদ্ধা দীর্ঘদিনের এবং আমরা একটা আন্দোলন করেছি, আমাদের সাথেই তিনি ছিলেন। তো এই যে একটা ভীতি আমাদের মনের মধ্যে যে আমার এত কাছের একজন সহযোদ্ধা তার এরকম যখন গুলিবিদ্ধ হলেন, তার মানে আই কুড বি দ্য নেক্সট। তো এটি আসলে আমাদের প্রত্যেক প্রার্থীর মনের মধ্যে কিন্তু ঢুকে গেছে, যেখানে আসলে আমরা একদমই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা করব, সাধারণ মানুষের সাথে এলাকায় গিয়ে কথা বলবো, তাদের সাথে এক ধরনের আমরা আলাপ আলোচনা করব। দেখেন, স্বাভাবিকভাবে যারা আমরা তরুণ রাজনীতিবিদ তাদের কিন্তু একটা বড় সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী যে সংস্কৃতি সেটি কিন্তু আমাদের অনুকূলে নয়, কারণ যে ধরনের পেশি শক্তির প্রভাব এবং টাকার খেলা চলে নির্বাচনী আসনগুলোতে, সেগুলোতে আমাদের কিন্তু সেগুলো বাধা হিসেবে আমরা দেখছিলাম এবং এটির বিপক্ষে আমরা এক ধরনের অবস্থান নিয়েছিলাম যে আমরা নতুন ধরনের একটা রাজনীতি তৈরি করব। সেখানে যখন আমাদের আসলে এই সাধারণ মানুষের সাথে যখন আমরা কথা বলতে যাব, তখন যদি আমার ব্যক্তিগতভাবে আমি নিরাপত্তা ঝুঁকিতে থাকি এবং আমার যদি পুলিশ প্রোটোকল লাগে আমার নিজের এলাকাতে মুভ করার জন্য, এটি তো আসলে শুধুমাত্র আমার নির্বাচনের প্রার্থী হিসেবে আমার ইমেজ নষ্ট করে না, বরং সাধারণ মানুষের কাছে এরকম একটা বিষয় হয় যে আমার প্রার্থী তারই নিরাপত্তা নাই, সেখানে সাধারণ মানুষ আমরা কিভাবে আসলে ভোটে মানে নির্বাচনের জন্য আমরা ভোট কেন্দ্রগুলোতে গিয়ে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবো। তো এই যে একটা গানম্যান দেওয়া, এটা তো আসলে কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এখনো উপস্থিত, বাংলাদেশে তো এখনো সরকার আছে। আমরা তো আসলে গানম্যান নিয়ে যদি চলতে হয় তাহলে আমরা তো মানে কোনো যুদ্ধ পরিস্থিতিতে নাই যে আমরা গানম্যান নিয়ে চলবো। এটি তো আসলে কোনোভাবেই একটি মানে আমি যদি বলি যে রাষ্ট্রের কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। এবং দেখেন, মানে সবচেয়ে ফ্যালাসি কোন জায়গাতে, যে এই ইলেকশন কমিশন তারা কিন্তু বারবার করে বলছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তারা যত ধরনের শঙ্কা, যত ধরনের ভীতি সবকিছু তারা কিন্তু ইগনোর করে যাচ্ছেন যে না, কোনো অসুবিধা নেই, তারা প্রস্তুত একটা সুন্দর নির্বাচন আয়োজনের জন্য। নির্বাচন কমিশনের এই কনফিডেন্স কোথা থেকে আসে? এবং তার অ্যাকশনে আমি যদি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবং আমাদের যে ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার অ্যাকশনে তো আমরা আসলে এই কনফিডেন্সটা দেখছি না। সুতরাং কথা এবং কাজে একটা বড় ধরনের অমিল আমরা লক্ষ্য করছি, সেটি তো আসলে সাধারণ মানুষকে ভালো বার্তা দিচ্ছে না এবং প্রার্থী হিসেবে আমাদেরও কিন্তু অনেক কমজোর করে দিচ্ছে।
নিশ্চয়ই। মোহাম্মদ আশরাফুজ্জামান, আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে যে প্রস্তুতি সেটির আলাপে যদি আসি, সেখানে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়াটা একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবে থেকেই যাচ্ছে, এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পরপরই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ডিক্লেয়ার করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের অপারেশন কতখানি প্রভাব ফেলবে নির্বাচনী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে? না, এই ধরনের ব্যবস্থা তো নিতেই হবে, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে টু লিটল টু লেট। এটা অনেক আগে থেকেই করার দরকার ছিল, এবং আপনি দেখতে আর কয়দিন সময় আছে, আপনি সময়ের হিসাব করে দেখেন, আর 1.5 মাস সময় আছে। আর এবারের শুধু পুলিশের মানে বিভিন্ন থানার লুটের মাধ্যমে এবং জেলখানা ভেঙে যে ধরনের অস্ত্রগুলো বেহাত হয়েছে, সেগুলো কি উদ্ধার করা এত সহজ? সো এইগুলো কিন্তু রয়ে গেছে। এবং এবারের ক্ষেত্রে আমি বললাম যে এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার জন্য মানে বহিঃশক্তি, পলাতক শক্তি এবং প্রতিদ্বন্দ্বী শক্তি প্লাস হারানো অস্ত্র, সো এই মাত্রাটা আমাদেরকে মানে কোনো স্বস্তির কথা বলার আগে এই কয়েকটা মাত্রা আমাদের সামনে রাখতে হবে, যাতে করে এই যে ওই এনসিপির নেত্রী যে কথাটা বললেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। নির্বাচন কমিশন তো ওই মাঠে ময়দানে গিয়ে তারা এই ধরনের বিরূপ পরিস্থিতি ফেস করবেন না। নির্বাচন কমিশন তো উনি তো ওনার অফিস থেকে কথা বলছেন, কিন্তু এই নেত্রীকে তো তৃণমূলে চলাফেরা করতে আর কতক্ষণ গানম্যান দিবে? আপনি জাস্ট চিন্তা করে দেখেন একটা সিনারিও, ঠিক আছে, একটা পুলিশের একজন গানম্যান দেওয়া হলো, এখন কেউ যদি এক্সপ্লোসিভ নিয়ে আক্রমণ করে তখন কি হবে? দূর থেকে একটা গ্রেনেড থ্রো করলো, কি হবে? বা একটা ইম্প্রোভাইজড একটা বোমা ফেললো। এবং এখানে নির্বাচন যাদের সুষ্ঠুভাবে না হয় সেই ধরনের একটা বড় স্ট্রিম আছে। আবার ওদিকে নির্বাচনে আসার জন্য আমি আগেই বলেছি, আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, নির্বাচন যত তাড়াতাড়ি করা যায়, অথচ কোনো কিছুই ঠিক নাই, অনেক কিছুই নড়বড়ে অবস্থা। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য যে পরিমাণ সহযোগিতা দরকার আপনি করছেন না, চাঁদাবাজি করছেন। তো এই সব মিলে আরেকটা মজার কথা আমার কাছে খুব কানে আসলো, একজন ভদ্রলোক বলেছেন যে 25 তারিখ থেকে একজনের কথাই দেশ চলবে। আমি তো এটা অবাক হয়ে গেলাম। তো দেখেন আপনি কি মানে কত বড় অবিবেচকের মতো একটা কথা। এবং আমরা যখন নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলছি তখন আসলে নিরপেক্ষ থেকে এই সবকিছুই বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। হাতে সময় ফুরিয়ে গেছে, নইলে আমি আরেকটি প্রশ্ন করার কথা ভাবছিলাম যে পুলিশের ওপর আস্থার জায়গাটি, যে যখনই নিরাপত্তার কথা বলবো তখন অন্য সব বাহিনীর ঊর্ধ্বে গিয়ে পুলিশের কথাই সবার আগে জনগণের মাথায় আসে। পুলিশের ওপর আস্থার জায়গাটি এখনো বোধহয় নড়বড়েই রয়েছে বেশ কিছুটা, এবং সেটাও একটা নেতিবাচক ভূমিকা পালন করছে নিশ্চয়ই এই নিরাপত্তাহীনতার জায়গাটিতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আপনাকে অনেক মোবারকবাদ, অনেক মোবারকবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদযোগে। কথা হচ্ছিল অতিথিদের সাথে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।